প্রাইমারি এবং এসএসসি নিয়ে মারাত্মক তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছি। মানে 32,000 চাকরি আজকে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মেগা শুনানি। কি হলো চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো। চাকরি আদৌ থাকবে না চাকরি পার্মানেন্টলি গেল, চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো। তার সাথে এসএসসি নিয়েও মারাত্মক তথ্য, যেটা হলো যে ওরা যেন কেউ চাকরি না পায়। মানে এসএসসি মামলায় রাজ্যকে কড়া নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সেখানে কি বলেছেন চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো, যে কাদের কথা বলা হয়েছে আদালতে যে ওদেরকে চাকরি দেওয়া হবে না। চলুন প্রথমত আপনাদেরকে বলি যে প্রাইমারির মেগা শুনানি। মানে এই যে প্রাইমারি 32,000 চাকরি রয়েছে, সেই চাকরি আদৌ থাকবে না চাকরি পার্মানেন্টলি সেটা চলে যাবে। তো কি হয়েছে আপনাদেরকে পুরো ডিটেলসে বলছি, একটু মনোযোগ দিয়ে শুনুন, পুরোটা আপনারা বুঝতে পারবেন। সেটা হলো যে পশ্চিমবঙ্গের 32,000 প্রাথমিক শিক্ষকের ভবিষ্যৎ আজ এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে, যেখানে কলকাতা হাইকোর্টে আজ 29শে অক্টোবর এই বহু চর্চিত চাকরি বাতিল মামলার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ শুনানি অনুষ্ঠিত হতে চলেছে, যেখানে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতুব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হবে, যার দিকে তাকিয়ে রয়েছে রাজ্যের, বুঝতেই পারছেন, কয়েক লক্ষ চাকরি প্রার্থী এবং তাদের কিন্তু হতাশা পরিবার। প্রাপ্ত তথ্য অনুযায়ী বলা হচ্ছে যে যেখানে মানে 2টার পর অর্থাৎ মানে মাঝখানে মধ্যাহ্নভোজের পর মানে এই শুনানি শুরু হবে, যেখানে হয়েছে যে মামলার পরবর্তী প্রেক্ষাপটে এই মামলাটি রাজ্যের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতাকে কাঠগড়ায় তুলেছে। গত শুনানিতে মামলাকারীদের পক্ষের বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতির অভিযোগ আনেন। তিনি এটিকে একটি সিস্টেমেটিক ফ্রড বা পরিকল্পিত জালিয়াতি বলে অভিহিত করেছেন। তার প্রধান অভিযোগগুলির মধ্যে ছিল র্যাঙ্ক জাম্পিং, কম নম্বর পাওয়া সত্ত্বেও বহু প্রার্থী র্যাঙ্ক তালিকার উপরের দিকে থাকা প্রার্থীদের টপকে চাকরি পেয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। আর দ্বিতীয়টি হলো যে অন্যায্য সুবিধা, নির্দিষ্ট কিছু প্রার্থীকে অনৈতিকভাবে সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে। আর তৃতীয়ত দেখুন যে পিটিশনারদের অগ্রাধিকার, মামলাকারী আইনজীবী তাদের মক্কেল অর্থাৎ পিটিশনারদের নিয়োগ অগ্রাধিকার দেওয়ার জন্য সওয়াল করেন। বিচারপতিরা এ নিয়ে বলেছেন, গত শুনানিতে ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিচারপতিরা মৌখিকভাবে মন্তব্য করেন যে যদি প্রমাণিত হয় কেউ দুর্নীতি করে বা অনৈতিকভাবে চাকরি পেয়েছেন, তবে তাদের চাকরি বাতিল হওয়ার সম্ভাবনা প্রবল। তবে একই সাথে বিচারপতিরা এও উল্লেখ করেছেন যে কিছু দুর্নীতিগ্রস্ত ব্যক্তির জন্য সমগ্র নিয়োগ প্রক্রিয়াটি বাতিল করে দেওয়া যুক্তিযুক্ত নাও হতে পারে। মানে ওই যে দুর্নীতির জন্য কিন্তু সমস্ত প্যানেল যেভাবে বাতিল হয়েছিল এসএসসির, ঠিক সেভাবে বলা হচ্ছে। এখানে প্রশ্ন তোলা হচ্ছে, আইনজীবীরা বলছেন যে কিছু দুর্নীতিগ্রস্তর কারণে সমস্ত প্যানেলটা বাতিল হয়ে যাওয়াটা এটা কিন্তু যুক্তিযুক্ত নয়। এই পর্যবেক্ষণযোগ্য প্রার্থীদের মনে কিছুটা হলেও স্বস্তি এনেছিল। আজকের শুনানিটি এই মামলার ভবিষ্যৎ নির্ধারণে একটি নির্ণায়ক ভূমিকা পালন করতে পারে। গত শুনানি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের জোরালো সওয়ালের পর আজ প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী বক্তব্য পেশ করার কথা। পর্ষদ কীভাবে সিস্টেমেটিক ফ্রড এবং র্যাঙ্ক জাম্পিংয়ের মতো গুরুতর অভিযোগ খণ্ডন করে তার উপর অনেক কিছু নির্ভর করেছে। পর্ষদের যুক্তির ভিত্তিতে বিচারপতি দ্বয় তাদের পরবর্তী পদক্ষেপ বা নির্দেশ দেবেন। আজকের শুনানির প্রতিটা মুহূর্ত তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। বুঝতে পারছেন, মানে এই যে বিচারপতিরা যা আলোচনা করেছেন সেটা কিন্তু সত্যি, মানে প্রত্যেকটা চাকরি প্রার্থী ইভেন তাদের চাকরি যারা করেন তাদের পরিবার কিন্তু হা করে রয়েছেন। আর আগামীতে আরও মারাত্মক হতে চলেছে প্রাইমারি নিয়ে। এবার আপনাদেরকে বলি যেটা হলো এসএসসি নিয়েও কিন্তু কড়া নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট থেকে, যেটা হলো যে ওরা কেউ চাকরি যেন না পায়। কাদের কথা বলা হয়েছে আপনাদেরকে বলি, যে কোনো অযোগ্য প্রার্থী যেন চাকরিতে নিযুক্ত না হয় রাজ্যকে ফের মনে করালেন সর্বোচ্চ আদালত। বুধবার এসএসসি সংক্রান্ত একটি মামলার শুনানি ছিল বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে।
সেখানেই বিচারপতি সঞ্জয় কুমার উল্লেখ করেন, এসএসসি সংক্রান্ত মামলাগুলি এখনও আদালত শুনছে, কারণ তারা চান না কোনো ফাঁক গলে মানে কোনো ফাঁকের তালে কোনো অযোগ্য প্রার্থী ফের চাকরি যেন পেয়ে না যায়। যদিও টেন্ডেড প্রার্থী আবেদন এদিন শুনানিতে মানে শুনতে চাননি বিচারপতিরা, এসএসসির ফল প্রকাশ নিয়েও এদিন প্রশ্ন করতে শোনা যায় বিচারপতিদের। এদিকে এসএসসি সূত্রে খবর যে যারা গ্রুপ সি রয়েছেন শিক্ষাকর্মী পদে নিয়োগের জন্য মোট 60 নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে ওএমআর পদ্ধতিতে। শিক্ষাগত যোগ্যতার জন্য বরাদ্দ 10 নম্বর, ইন্টারভিউয়ের জন্য 10 নম্বর এবং কম্পিউটার টাইপিংয়ের ও অতিরিক্ত কম্পিউটার জ্ঞানের জন্য 15 নম্বর থাকবে সেখানে। এর সঙ্গে কাজের অভিজ্ঞতার জন্য থাকবে আরও 5 নম্বর। সম্প্রতি রাজ্যের সরকার পোষিত ও সাহায্যপ্রাপ্ত স্কুলে শিক্ষাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। মোট 8,477টি শূন্য পদে নিয়োগ হবে। এর মধ্যে গ্রুপ সি পদে 2,989টি এবং গ্রুপ ডি পদে 5,448টি শূন্য পদে রয়েছে। আগামী 3রা নভেম্বর থেকে 3রা ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। পরীক্ষা নেওয়া হবে 2026 সালের ফেব্রুয়ারিতে। আবেদন প্রক্রিয়া অনলাইনে সম্পূর্ণ করতে হবে। গ্রুপ সি পদের ক্ষেত্রে সাধারণ ও ওবিসি প্রার্থীদের আবেদন ফি 400 টাকা এবং তপশিলি প্রার্থীদের মানে যারা ওবিসি আর যারা কিন্তু গ্রুপ সি পদের ক্ষেত্রে যারা সাধারণ বা যারা ওবিসি রয়েছেন তাদের কিন্তু যে অ্যাপ্লাই করবেন তাদের ক্ষেত্রে কিন্তু 400 টাকা করে লাগবে। আর যারা তফসিলি তাদের ক্ষেত্রে কিন্তু 150 টাকা করে মানে নির্ধারণ করা হয়েছে এটা অ্যাপ্লাইয়ের জন্য। উল্লেখ্য, চলতি বছরের এপ্রিলে সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যের 25,752 জন শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়ে গেছে। যেখানে কমিশন সূত্রে খবর, আদালতের নির্দেশ মেনে নতুন নিয়োগ প্রক্রিয়ার যোগ্য প্রাক্তন শিক্ষাকর্মীদের বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে। কমিশনের এক আধিকারিক জানান, এই সুবিধা কোনো মার্জি মাফিক নয়, আইনজ্ঞদের পরামর্শ মেনে যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে মানে প্রযোজ্য করা হচ্ছে। পরবর্তী প্রশ্নগুলো উঠছে যে এসএসসি মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ কী ছিল? এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ কী? শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের ভূমিকা কী? এমনকি যে এসএসসি মামলায় কতজন শিক্ষকের চাকরি বাতিল হয়েছে, এই সমস্তটা কিন্তু প্রশ্ন উঠছে। তবে যেটা আপনাদেরকে বলা সবচেয়ে গুরুতর যে প্রাইমারি নিয়ে যেটা সত্যি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে আগামীতে 32,000 চাকরি কিন্তু মানে একদম এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যে বাতিল হওয়ার মুখে। তবে আলোচনা করছেন আইনজীবীরা যে এটা সমস্ত প্যানেলটাই বাতিল করে দেওয়াটা এটা যুক্তিযুক্ত নাও হতে পারে। আপনাদেরকে আরেকটি তথ্য দিই যে শুভেন্দুর বিরুদ্ধে 4টি এফআইআর, হাইকোর্টের বড় নির্দেশ। কি হলো আপনাদেরকে বলি যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে 4খানা এফআইআর হয়েছে, যেটা বেলেঘাটা, সাকরাইল, জামবনি, ঝাড়গ্রামের 4টি থানায় মামলা দায়ের। 4 এফআইআর খারিজ চেয়ে হাইকোর্টে আবেদন করেন শুভেন্দু অধিকারী। ওই 4 মামলার কেস ডায়েরি তলব হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের। 11 নভেম্বর মামলার পরবর্তী শুনানি। আপাতত এই 4 মামলায় কোনো পদক্ষেপ কিন্তু এখনো অবধি নেওয়া হয়নি, তবে এফআইআর হয়েছে। আদালত জানান যে রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিন্তু এই সমস্তটা জানান। তবে প্রসঙ্গত রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অন্তর্বর্তী রক্ষা কবচ প্রত্যাহার করে নিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই সঙ্গে তার বিরুদ্ধে থাকা 4টি মামলায় রাজ্য সরকার এবং সিবিআইকে যৌথভাবে বিশেষ তদন্তকারী দল সিট গঠন করে তদন্ত শুরু করতে বলা হয়েছে। কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত গত শুক্রবার এই নির্দেশ দিয়েছেন। 2022 সালের 8ই ডিসেম্বর শুভেন্দুকে অন্তর্বর্তী রক্ষা কবচ দিয়েছিলেন হাইকোর্টের বিচারপতি রাজা শেখর মান্থা। তাতে বলা হয়েছিল, হাইকোর্টের অনুমতি ছাড়া শুভেন্দুর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করতে পারবে না রাজ্য।
এর ফলে একাধিক অভিযোগ উঠলেও বিরোধী দলনেতার বিরুদ্ধে এতদিন পুলিশ এফআইআর রুজু করতে পারেনি। তার বিরুদ্ধে চাইলেও পদক্ষেপ এখন অবধি করা যায়নি। গত শুক্রবার বিচারপতি সেনগুপ্ত জানিয়েছেন, কোনো অন্তর্বর্তীকালীন নির্দেশ দীর্ঘদিন ধরে চলতে পারে না, তাই এই রক্ষা কবচ প্রত্যাহার করা হচ্ছে। এছাড়া তার বিরুদ্ধে যে 15টি মামলা ছিল তা খারিজ করে দেওয়া হয়েছে। বিচারপতি এও জানিয়েছিলেন যে শুক্রবারের নির্দেশ প্রেক্ষিতে বিরোধী দলনেতা বা তার আইনজীবী কিছু বলার থাকলে আগামী সোমবারের মধ্যে আদালতে লিখিতভাবে জমা দিতে হবে, মানে সমস্তটা জানাতে হবে লিখিতভাবে। আদালতের নির্দেশনের ফলে এতদিন শুভেন্দুর বিরুদ্ধে রাজ্য সরকার যে সমস্ত পদক্ষেপ করতে পারেনি তাতে এখন আর বাধা রইল না বলে মনে করা হচ্ছে। একাধিক মামলায় তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা যেতে পারে, তার ভিত্তিতে পদক্ষেপও করতে পারে পুলিশ। আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, 3-4 বছরের যে বাধাটা ছিল সেটা আর থাকছে না। উনি বেশি মস্তানি করে বেড়াতেন, সেটা এবার বন্ধ হবে। ওর বিরুদ্ধে যে অভিযোগগুলি ছিল তার ভিত্তিতে যদি পুলিশ এখন এফআইআর রুজু করে এগোতে চায় এগোবে। এবার সে 4টি মামলা নিয়ে শুনানিতে কেস ডায়েরি তলব করলো কলকাতা হাইকোর্ট। বুঝতে পারছেন? যাই হোক, কী হচ্ছে আগামীতে অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। তবে আপাতত আপনাদের কাছে যা তথ্য ছিল সবটাই দিলাম, অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরবর্তীতে কি হচ্ছে এসএসসি প্রাইমারিতে সেটাও আপনাদেরকে ডিটেলসে দেবো। তো এখানে শেষ করলাম। অবশ্যই আপনারা নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও নোটিফিকেশন করে পাশে থাকবে। টাটা।